মাননীয় স্পিকার। মাননীয় শিক্ষামন্ত্রী, দেখেন আপনি কিভাবে শাহজালালের বিসিরে রিজাইন করতে বলবেন? কারণ শাহজালালের বিসির বিরুদ্ধে যেসব অভিযোগ, কারণ এইসব অভিযোগ তো আপনার বিরুদ্ধে, আপনিও তো আপনার লোকজনকে কন্ট্রোল করতে পারেন নাই, নিয়ন্ত্রণ করতে পারেন নাই। শাহজালাল সাহেবের এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসির পদত্যাগ যদি দাবি করে মানুষ, তাহলে আপনার পদত্যাগ দাবি করবে না কেন? কারণ আপনারা হয়তো দাবি করে না, কারণ আপনারা ভয় পায় মানুষ। আপনি এবং আপনার এই আত্মীয় স্বজনরা শুধু যে সরকারের 359 কোটি টাকা নিতে চাইছিলেন, জনগণের টাকা নিতে চাইছিলেন, তা কিন্তু না। আপনারা এখন এই বিশ্ববিদ্যালয়টা চাঁদপুরে যতদিন দেরি হবে হইতে, এটার কারণ আপনি এবং আপনার পরিবার। আপনারা শুধু যে সারা বাংলাদেশের মানুষের সাথে এই প্রতারণা দুর্নীতি করছেন তা কিন্তু না, চেষ্টা করছেন তা কিন্তু না। আপনারা পুরা চাঁদপুরের মানুষের সাথে, চাঁদপুরে আপনাদের জন্মস্থান হওয়ার পরও চাঁদপুরের মানুষের সাথে, জন্মস্থানের মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছেন। আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশে সফর করছেন, তাও নিয়ে আমরা কিছু বলি নাই। করেন, আপনার যদি লাভের জন্য, দেশের লাভের জন্য করেন। কিন্তু এখন যে কাজটা করা হইলো, এটা আমি মনে করি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে আর যাই আছে, বহু মানুষ আছে আদর্শের সৈনিক যারা কোনোদিন এমপি মন্ত্রী হবে না, কিন্তু এরা কোনোদিন এই দুর্নীতি অথবা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এটাই বঙ্গবন্ধুর শিক্ষা ছিল। এবং আমাদের নেত্রীর যে শিক্ষা, এখানে আমার জানা মতে কোনোদিন আমাদের নেত্রী কোনো 2 নাম্বার লোকরে কখনো আশ্রয় দেন নাই। আমি শুধু এই কথা বলবো যে এখন যে সামনে যে অভিযোগগুলো আসছে আপনি খণ্ডন করেন, এইটা আমি মনে করি সেই মনিয়র ফ্যামিলি, এবং আমি বিশ্বাস করি এটা খুলাসা হওয়া উচিত। আমরাও জানতে চাই যে এই কাজ আপনি করেন নাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। দুর্নীতি বলছিলেন, দুর্নীতি কেউ করেছে কিনা? আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই কোনোভাবে, আমার বা আমার পরিবারের, কিন্তু এটাতে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা দেশে সরকারের, রাষ্ট্রের বহু রকমের মেকানিজম আছে, বহু কর্তৃপক্ষ আছেন যারা দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে পারেন। আমি চাইবো, দাবি করব যে সেভাবে যেন এটা তদন্ত হয়, এবং এতে যদি কেউ কোনোভাবে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কেউ ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। চাঁদপুরবাসীর জন্য আমার কাজ, আমার উন্নয়ন, আমি গত 13 বছরে যে আমার চেষ্টা করি। আর এই বিষয়টি আমরা এখন মিডিয়া খুললেই এই গত 1 বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছেই। আর কত আলাপ আলোচনা হবে সেটি, বিশেষভাবে আর কি আলাপ আলোচনা হবে সেটি বুঝতে পারছি না। এটা ঠিক যে অনেক সময় হয়তো কোনো পাবলিক পরীক্ষাতেই খুব ভালো ফলাফল করেনি, কিন্তু যখন কোনো একটি পেশায় বা পেশাগত শিক্ষায় বা অন্য কোনো জায়গায় যায়, একজন শিক্ষার্থী অনেক সময় দেখা যায় জীবনের একটা পর্যায়ে হঠাৎ করেই অনেক ভালো করে। সেটা হচ্ছে তার যেদিকে আসলে মেধা রয়েছে, যেই দিকে তার গুণ রয়েছে, অন্তর্নিহিত কিছু শক্তি রয়েছে, সেগুলোর একটা সুযোগ পেলে সেই রকম একটা বহিঃপ্রকাশ ঘটে। সেটি যেমন ঘটে, তার সঙ্গে এটিও ঠিক যে একজন শিক্ষার্থী হঠাৎ করে কিন্তু এই ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে হঠাৎ একটা ভালো ফলাফল করে না, একটা ধারাবাহিকতা থাকে মেধাবীদের ক্ষেত্রে। যে শিক্ষার্থী এইচএসসিতে মেধাবী হিসেবে ভালো রেজাল্ট করে, দেখা যায় সেই শিক্ষার্থী তার থেকে আরো বেশি ভালো রেজাল্ট কিন্তু তারা করে এসএসসিতে। আমরা সকলেই এসএসসি, এইচএসসি যারা পার হয়ে এসেছি, আমরা জানি যে এসএসসির চাইতে এইচএসসিটা একটু কঠিন, এবং এসএসসির চাইতে এইচএসসিতে রেজাল্টটা একটু কম হয়, নম্বর সবকিছু একটু কম হয়। তো আমরা এইচএসসিটাকে এই ফলাফলটাকে ভিত্তি করেছি যে আমাদের পূর্বের 2টি পাবলিক পরীক্ষা, এসএসসি এবং জেএসসি, এই 2টো পরীক্ষার ভিত্তিতে হচ্ছে। কাজেই যারা মেধাবী তারা কিন্তু এই 2টো পরীক্ষাতেও ভালো ফলাফল করেই তারা তাদের মেধার স্বাক্ষর রেখেই এসেছেন এই পর্যায়ে। কাজেই তারা মেধাবীরা ক্ষতিগ্রস্ত, মেধাবীরা কেন, কেউই ক্ষতিগ্রস্ত হবেন না। তাদের যার যে মেধার স্তর সেই অনুযায়ী সেই ধারাবাহিক